ঠিক কাঁটায় কাঁটায় 4টায় সেই অঘটন ঘটল। মুরারিকে কোথাও পাওয়া গেল না। হ্যাঁ, ঠিক কাঁটায় কাঁটায় 4টায় মুরারির লোপাট। এই 4টা হচ্ছে বিকেল 4টা, ভোরের 4টা নয়। মুরারির পাত্তা মিলছে না, এমনকি কোথাও ওর ছিটে ফোঁটা অবধি নেই। অবশ্য 4টার অনেক আগে থেকে সে অদৃশ্য হয়েছিল, কিন্তু আমার তা জানা ছিল না। দুটো ছেলে 4টার সময় ওই নিয়ে বলাবলি করছিল, তাই শুনেই দুর্ঘটনাটা আমি টের পেলাম প্রথম। তারা বলছিল, মুরারিকে দেখেছিস তুই? 1 নম্বর ছেলে জিজ্ঞেস করল। কেন, দেখব কেন শুনি? জবাব দিল 2 নম্বর। মুরারি কি একটা দেখবার জিনিস? কেন দেখবে না? সে একটা বিশেষ দ্রষ্টব্য কিনা তা আমি বলছি না, দেখেছ কিনা তাই জিজ্ঞেস করছি, বলল 1 নম্বর। দুপুর থেকে কেউ নাকি তার টিকি দেখতে পাচ্ছে না। আরও সে জানালো, তার বিকেলের জলখাবারও খায়নি নাকি। 2 নম্বর অবাক হয়ে যায়। বলিস কি রে? হ্যাঁ, আর মুরারির মতো পেটুক ছেলে, ভাব একবার, সবাই খুব ভাবিত হয়েছে। তা তুই কি? আমি কি কি মানে, তুই কি দেখেছিস তাকে? বারে, কেউ যদি না দেখে থাকে আমি কি করে দেখব? জবাব দিল 2 নম্বর। ছেলে ধরারা ধরে নিয়ে যায়নি তো, কিন্তু অমন ধাড়ি ছেলেকে কে বা সাত করে ধরতে যাবে? ওদের বাক্যালাপ শুনে আমিও ঠিক ওই কথাই ভাবছিলাম। মানে, কে তাকে ধরতে চাইবে সে কথা নয়, অবশ্য সেও একটা কথা ছিল বই কি। তাহলেও কেউ যে তাকে নিয়ে গায়েব করেছে, আমারও এই ধারণাই হচ্ছিল। ধারণা হওয়ার কারণ, 1, আমি তাকে 2:47 সময় এক স্যাঁতস্যাঁতে রাস্তা দিয়ে যেতে দেখেছি। একটা কটা চুনওয়ালা লোকের পিছু পিছু যাচ্ছিল সে। 2, আগামীকাল স্কুলের স্পোর্টসে তার দৌড়বার কথা, তাতে ফার্স্ট হলে সে একটা মেডেল পাবে, লক্ষ্মীচাঁদ রৌপ্য পদক, আর ফার্স্ট হতে সে বাধ্য। 3, সেই বাজিতে আরেকটা ছেলেও নাম দিয়েছে, তার মাথার চুল হচ্ছে কটা। 4, এখন মনে করা যায় এই ছেলেটির বাবা, তার মাথার চুলও কটা হওয়াই উচিত। কখনো চাইবে না যে নিজের ছেলে পরের ছেলের কাছে হেরে যাক, কাজেই সে চাইবে। যাই হোক, আমি ভাবলাম এ বিষয়ে গিরিনের সঙ্গে আলোচনা করা দরকার। বিশ্রী রকমের চকোলেট খেয়ে আমার গা ঝিমঝিম করছিল। ভাবছিলাম বিছানায় গিয়ে লম্বা হই, কিন্তু শুতে না গিয়ে গিরিনের কাছে গেলাম। মুরারি অদৃশ্য হয়েছে তা জানো? আমি তাকে বললাম। হ্যাঁ, সে জানালো। কি করে জানলে? কে বলল তোমায়? এই যে তুমি বললে। ছি, এটা ইয়ার্কির কথা না, গুরুতর ব্যাপার। আমি তাকে আজ বিকেলে, তখন 2:47 একজন কটা চুলোর সঙ্গে যেতে দেখেছি। কোন চুলোয় তা বলতে পারবো না, তবে আমার ধারণা কেউ তাকে অপহরণ করেছে। আমি গিরিনকে বলি, পাগল, কেবল মেয়েরা আর বড়লোকরাই অপহৃত হয়ে থাকে। খবরের কাগজে পড়নি? অমন বুড়ো ধাড়ি, তার উপরে আবার মুখময় বসন্তের দাগ। ওই বিচ্ছিরি ছেলেকে কেউ কখনো কি চুরি করতে যায়? কারো কি মাথা খারাপ হয়েছে? কিন্তু মনে করো, ওই বিচ্ছিরি ছেলেটি তোমার ছেলেকে কালকের 444-এ হারিয়ে দেয় যদি, তাহলে? গিরিন আমার কথার জবাব দিতে পারে না। তাহলে তোমার ছেলের স্বার্থে তুমি কি চাইবে না তাকে ইহলোক থেকে একেবারে সরিয়ে ফেলতে? তুমি বলো। কি সর্বনাশ! গিরিন এবার বলে, কালকে লক্ষ্মীচাঁদ পদকের স্পোর্টসে মাত্র 2টি ছেলে নেমেছে, মুরারি আর হরেন। হরেনের চুল কটা? ঠিক, এখন হরেন কটা চুল পেল কোত্থেকে বলতে পারো? আমি গিরিনকে জিজ্ঞেস করি। কটা চুল কিছু হঠাৎ হয় না, ইচ্ছে মতো গজাতে পারে না কেউ, কটা চুল নিয়ে জন্মাতে হয়। এখন হরেন তার বাবার কাছ থেকেই পেয়েছে বলাই বাহুল্য। গিরিন বাধা দিয়ে বলে, তাই বলো, আর আমার ঠিক তাই মনে হয়।
এবার স্পষ্টই বোঝা যাচ্ছে হরেনের বাবাই মুরারিকে নিয়ে সরেছেন তাকে সরাবার মতলবেই। এখন মুরারিকে উদ্ধার করবার জন্য আমরা কি করতে পারি? কিন্তু মুরারিকে উদ্ধার করবার মতো ছেলে? প্রশ্ন তোলে গিরিন। সে মোটেই ভালো ছেলে না। উদ্ধার করার সঙ্গে ভালো মন্দর কি? আমি বলি, লোকে যে পঙ্কোদ্ধার করে পাক কি ভালো? মুরারি নাইবা ভালো হলো, ওকে আমরা পছন্দ করি বা না করি তাতে কি যায় আসে? মুরারি একটা ব্যক্তি তো। একজন বিপন্ন ব্যক্তিকে যদি আমরা দুর্বৃত্তের কবল থেকে নাই বাঁচাতে পারলাম, তাহলে এত ডিটেকটিভ বই পড়া কি আমাদের বৃথাই নয়? তা বটে, বলে গিরিন। তার বেশি বলতে পারে না। তাহলে আর দেরি করো না, আমি বলি। এখনই তার সন্ধানে বেরিয়ে পড়তে হবে। তুমি চট করে তার একজোড়া জুতো নিয়ে এসো তো। কেন, তোমার জুতো কি হলো? সে তোমাকে পরে বলবো। এখন এই শহরতলির একটা ম্যাপ আমাদের চাই। আমি তার জোগাড় দেখছি। হেডমাস্টার মহাশয়ের ঘরে একখানা আছে, আমি দেখেছি। যাই, সেটা সুকৌশলে বাগাইকে। এর মধ্যে একবার হয়তো আমি বমিও করতে পারি। বমি? গিরিন অবাক হয়। বমি কেন? বমি করার সঙ্গে মুরারিকে উদ্ধার করার কি সম্পর্ক শুনি? সে জানতে চায়। অনেকক্ষণ থেকে গাটা ভারী বমি বমি করছে, কেন জানি না। আমি জানাই। সেই চকোলেট খেয়ে তোমার গা পাক খাচ্ছে না তো? ও জিজ্ঞেস করে। ঠিক বলেছ, কিন্তু তুমি ধরলে কি করে? আমিও খেয়েছি কি না, মুরারি আমাকে দিয়েছিল যে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ চমকের মতো সমস্ত ব্যাপারটা আমার মনের মধ্যে পরিষ্কার হয়ে গেল। মুরারি আমাদের চকোলেট দিয়েছে, কিন্তু মুরারিকে দিয়েছে কে? আমার পাঠকের উপরই তার অনুমানের ভার ছেড়ে দিচ্ছি। নেহাত যদি তিনি, আমার পাঠক অথবা পাঠিকা, না আন্দাজ করতে পারেন, তাদের জানিয়ে দিতে আমি আদৌ দ্বিধাবোধ করব না। তাহলে বলি, এই কম্ম আর কারণ নয়। এই দাতা কর্ণটি হচ্ছেন হরেনের বাবা। লোকটার প্ল্যান ছিল বিষাক্ত চকোলেট খাইয়ে মুরারিকে একাধারে প্রলুব্ধ আর বেহুশ করা, এবং তারপরে এতক্ষণে তাকে একেবারে সাবড়ে দিয়েছে কিনা সেই জানে না। আর 1 মিনিট সময় আমাদের নষ্ট করবার নেই। মুরারির জুতো আর ম্যাপ হাতে করে তখনই আমরা বেরিয়ে পড়লাম, খুনিকে হাতে নাতে পাকড়াতেই। মুরারিকে সশরীরে ধরবার আশা প্রায় ছেড়ে দিয়েই 2:47 সময়ে যুগল মূর্তিকে শেষ যেখানে দেখা গিয়েছিল সেখানে আমরা হাজির হলাম, এবং অবাক কাণ্ড, সেখানে তার পদচিহ্ন পাওয়া গেল। অবশ্য সেখানে আরও 20 জোড়া পদচিহ্ন দেখা গেল, কিন্তু তাদের মধ্যে 19-20 আছেই। কেবল 1 জোড়া পায়ের দাগের সঙ্গেই মুরারির জুতো খাপ খায়। তার থেকে মুরারি যে এই পথে এসেছিল তার আর সন্দেহ মাত্র থাকে না। কেন যে আমি ওর জুতো জোড়া এনেছিলাম সেটা এখন আমার পাঠকের, সেই সঙ্গে আমাদের গিরিনেরও বেশ মালুম হচ্ছে। শহরতলির পথ স্বভাবতই প্যাঁচালো। মুরারির পদচিহ্ন অনুসরণ করে আমরা চলি। চলতে চলতে একটা তেমাথার মোড়ে এসে আমরা পড়লাম। একটা পথ গেছে বজবজের দিকে, আর একটা ফ্যাকড়া গঙ্গার ধারে। ম্যাপ দেখে তার হদিশ পাওয়া গেল, আর এর দুদিকেই যেতে দেখা গেল মুরারিকে। মুরারির পায়ের দাগ দুধারেই। বেশ বোঝা যায় এখান অবধি এসে যে কারণেই হোক তার মনে খটকা লেগেছিল, তাকে দ্বিধাগ্রস্ত হতে হয়েছে। এখন আমরা কোন দিকে যাব? গিরিন জিজ্ঞেস করে। দুজনে দুদিকে, আমি বললাম। কে কোন দিকে সেটা টস করে ঠিক করা হবে। টস করে গিরিনের ভাগ্যে পড়ল বজবজ, আর আমার বরাতে গঙ্গা যাত্রা। গিরিন বজবজের দিকে গেল মুরারির জুতোর এক পাটি নিয়ে, ঠিক অম্লান বদনে নয়, গজগজ করতে করতেই গেল, আর অপর পাটি হাতে গঙ্গার দিকে আমি রওনা হলাম। 6:45 মিনিটও হয়নি গঙ্গার ঘাটে পৌঁছেছি। আর কি আশ্চর্য, সেই লোকটি, সেই কটা চুলওয়ালাকেই দেখতে পেলাম।
আবার অস্তায়মান সূর্যের অন্তিম রশ্মি পড়েছে তার চুলে, তাতে করে তার কটা চুল আরও কটকটে দেখাচ্ছে। লোকটা একটা নৌকোর ওপর বসেছিল, ছাউনিতে দিব্যি ঠেসান দিয়ে। নৌকোটা তখন গঙ্গার পাড়ে জড়ানো। জোয়ার আসার অপেক্ষায় আছে বুঝতে আমার দেরি হয় না। জোয়ার এসে নৌকো ভেসে উঠলেই লোকটা মাছ গঙ্গায় গিয়ে মুরারিকে জলাঞ্জলি দেবে। আর ওর ওর সব দেহটা রয়েছে এখন নৌকোর ওই ছাউনির ভেতর। সমস্তটা একেবারে গঙ্গার জলের মতোই পরিষ্কার। আমি গুড়ি মেরে আস্তে আস্তে ছাউনির অপর ধারে গিয়ে দাঁড়ালাম। নিজের ভাবনাতে মশগুল লোকটা আমি দেখতেই পেল না। অপেক্ষা করছি আমরা দুজনেই, মিনিটের পর মিনিট, কখন জোয়ার আসে আর জো আসে। অবশেষে কয়েক মিনিট বাদে, না, জোয়ার নয়, যাকে আসতে দেখলাম তার আগমন আদৌ আশঙ্কা করিনি। মুরারি এলো ওই কটা চুলের কাছেই, হাসতে হাসতে এলো। আমি ছাউনির অপর পাশ থেকে সমস্ত স্পষ্ট দেখলাম এবং শুনলাম। এই নিন আমার মেডেল, আমাদের গায়ের মাঝি কাকার কাছে রেখেছিলাম, বলছিল মুরারি। এই নাও 2 টাকা, বায়োস্কোপ দেখো কিংবা মিষ্টি খেও। এই বলে কটা চুল ভদ্রলোক মেডেলটা নিজের হাতে নিলেন। কাল তো এই মেডেল ফের তোমার হাতে যাচ্ছে। 444-এ তোমায় মারে কে? তা ঠিক, কিন্তু পাওয়া মেডেল আর একবার পেতে কি ভালো লাগে? 4 বছর ধরে আমার বরাতে তাই ঘটছে বরাবর। মুরারি অনুযোগ জানায়। একটা স্বর্ণখচিত রৌপ্য পদকের দাম কত তা জানো? বিশেষত এই আকরার বাজারে। বছর বছর নতুন মেডেল দিতে হলে ফতুর হয়ে যেতাম যে। আর হলোই বা একই মেডেল, নাম হওয়া নিয়ে কথা। যে পেল আর যে দিল তাদের নাম হলেই হলো, সেইটি কি আসল না? কিন্তু এই 4 বছরে আমার 4টে মেডেল হতো যে। দিতে পারলে তো, তাহলে দিত কে? তুমি এইভাবে ফিরিয়ে দিচ্ছ বলেই দেওয়া যাচ্ছে। কিন্তু আসছে বছর আমার একটা আনকোরা নতুন মেডেল দিতে হবে লক্ষ্মীচাঁদ বাবু। লক্ষ্মীচাঁদ বাবু? ওই দৃশ্যের পর এই বাক্য শুনে আর আমি আত্মসংবরণ করতে পারলাম না। ওয়াক বমি করে বসতে বাধ্য হলাম। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প, গদাইয়ের গোয়েন্দাগিরি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।